গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেলে আজকে পড়ছি আশাপূর্ণা দেবীর লেখা ত্রাণকর্তা। সঙ্গেই থাকবেন। মানুষের প্রতি বিশ্বাস রাখতে চেষ্টা করো দেবু। জগতে সবাই সত্যি অসৎ নয়, হয়তো পরিবেশের চাপে। সত্যবত তার স্বভাবগত ভারী আর খাদে নামা গলায় বললেন, আমি বলছি ছেলেটা জাত অপরাধী নয়, পরিবেশের চাপেই। সত্যব্রতর গলার স্বর যেমন গভীর গম্ভীর, পুত্র দেবব্রতর গলার স্বর তেমনি হালকা আর চড়া। দেবব্রত অনেকটাই তার মার মতো। মায়ে ছেলে দুজনেই সত্যব্রতকে মিনমিনে এবং ভাববিলাসী বলে অভিহিত করে থাকে। অতএব এখন বাপের এই মানবিকতায় আশাবাদী বাক্যটি দেবব্রতর কাছে অমৃতং বালভাসিতংয়ের মতোই মনে হল, এবং নিজস্ব স্বাভাবিক চড়া গলাকে আরেকটু চড়িয়ে বলে উঠল দেবব্রত, আপনার ওই সত্যযুগ মার্কা মহৎ চিন্তা টিন্তা এ যুগে অচল বাবা। পাজিটাকে থানায় জমা দিয়ে তবেই আমার কাজ। বিশ্বাস, মানুষের প্রতি বিশ্বাস রাখবার চেষ্টা করতে হবে। কোথায় আছেন আপনি এখনো? কোন স্বর্গীয় স্বপ্নলোকে বাস করছেন? সত্যব্রত একটু হাসলেন, বললেন, হয়তো মূর্খের স্বর্গেই। তবু স্বর্গসুখটা তো লাভের খাতায় জমা পড়ছে। অগাধ অনন্ত নরকের ক্ষেত্রে এমন, এটা কি খারাপ? দেবব্রত আরো চড়ল, বলে উঠল, আমি বলি খুব খারাপ। একটা মিথ্যে রঙের রঙিন চশমা পরে সংসারটাকে দেখে সন্তোষ পাওয়া কিন্তু শুধু বোকামিই নয়, মিথ্যাচারও। আপনি কি বলতে চান আজকের পৃথিবীতে আপনি সব মানুষকে বিশ্বাস করেন? সত্যব্রত আবারও হাসলেন, বললেন, করি এমন কথা বলতে পারবো না। হ্যাঁ, তবে বিশ্বাস করার, বিশ্বাস রাখার চেষ্টা করি। অবশ্য আজকের কেসে চেষ্টা করে নয়, আমি সত্যি বিশ্বাস করছি ছেলেটা জাত অপরাধী নয়। দেবব্রতের গলার স্বরে ব্যঙ্গের আভাস ফুটে উঠল। দেবব্রতর ঠোঁটের কোণাটা একটু কুঁচকে গেল। দেবব্রত বলে উঠল, যদিও ছেলেটা পাকা চোরেদের মতোই রেন ওয়াটার পাইপ দিয়ে ছাদে উঠে বাড়ির মধ্যে এসে ঢুকছে। আহা, সে তো দেখাই যাচ্ছে, কিন্তু কথাটা কি হচ্ছে সেটা আর বলে উঠতে পারলেন না সত্যব্রত। রান্নাঘরের দিকে চলে এসেছেন নীহারকণা। পিতা পুত্রের বাক্যালাপের কিছুটা তার কানে ঢুকেছে, তাই এই রঙ্গমঞ্চে আবির্ভাব। নীহারকণার হাতে একটা ভিজে গামছা, সেটাকে ঝাড়তে ঝাড়তেই চলে এসেছেন এবং সেটাকে অহেতুকি ঝাড়তে ঝাড়তে বলে ওঠেন, কি কথা হচ্ছে রে দেবু? ওই লক্ষ্মী ছাড়া ছোঁড়াটাকে পুলিশে না দিয়ে ছেড়ে দিতে হবে? দেবব্রত ব্যঙ্গ আর ক্ষোভের গলায় বলে উঠে, ছেড়ে দিতে হলেও তো ছিল ভালো, ওকে বাড়িতে রাখতে হবে, মহৎ ব্যবহারের দ্বারা ওকে সংশোধন করা হবে। নীহারকণা চেঁচিয়ে বলে ওঠেন, তাই তুই শুনবি? লোকটার মাথা যে একেবারে খারাপ হয়ে গেছে তা টের পাচ্ছিস না? রাখ ওর কথা, এই দণ্ডে মিছিকেটাকে থানায় জমা দিয়ে আয়। কে বলতে পারে ওর সূত্র ধরেই একটা বড় গ্যাং ধরা পড়ে যাবে কিনা। নে, চা খেয়ে বেরিয়ে পড় সন্তোষকে নিয়ে। হাতের বাঁধন খোলার আগে একবার দেখে নিস পকেটে চুরি ফুরি কিছু আছে কিনা। সত্যব্রত চমকে উঠে বললেন, হাত বেঁধে রাখা হয়েছে নাকি? নীহারকণা জোর গলায় বললেন, তা হবে না। হাত খোলা থাকলে কি না করে, কি করতে পারে তার ঠিক আছে। সত্যব্রতর খাদে নামা গলা থেকে একটা কথা উঠে এলো, ঘরের দরজায় বাইরে থেকে তালা দেয়া হয়েছিল না? তা তো ছিল, বলি তালা খোলা মাত্র যদি ছুরি ফুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে, সাপকে বিশ্বাস করতে আছে? দেবু, যা, বৌমা চা নিয়ে বসে আছে,
খেয়ে নিয়েই ওই পাপকে বিদায় করে আয়। নিহারকণা যত সহজে বলতে পারলেন লোকটার মাথা খারাপ হয়ে গেছে, ওর কথা ছাড়। দেবব্রত অবশ্য তত সহজে সে সিদ্ধান্ত নিতে পারছে না। স্ত্রী সহজে দাপুটে কথা বলতে পারে, পুত্র তা পারে না। কারণ একজনের হতমান্য হলেও অপমান নেই, অপরজনের এতটুকু এদিক ওদিকেই অপমান, বিশেষ করে বিবাহিত পুত্রের। তাই দেবব্রত মায়ের এই জোরালো নির্দেশের পরও বাঁকা গলায় বলল, বাড়ির কর্তার হুকুম না পেলে তো আর যাওয়া সম্ভব নয়, বলে চলে গেল, বোধহয় চা নিয়ে অপেক্ষারতার উদ্দেশ্যে। ব্যাপারটা জটিল। গতকাল রাত্রিরে, প্রায় মাঝরাত্রিরেই হবে, এক ঘুম থেকে উঠে নিহারকণার মনে হলো জানলা দিয়ে যেন আসন্ন বৃষ্টির মতো জলো জলো হাওয়া আসছে। এইটি মনে হওয়ার সঙ্গে সঙ্গেই হঠাৎ মনে পড়ে গেল কাল সন্ধেবেলে কুলের আচারের থলেটা ঘরে তোলা হয়নি। বুকের উপর দিয়ে বৃষ্টি বয়ে গেল। কুলের আচার যে কুলাঙ্গার হয়ে উঠবে তাতে সন্দেহ নাস্তি। ত্যায্য করা ছাড়া উপায় থাকবে না। মনে হতেই নিহারকণা আলস্য ত্যাগ করে সেই রাত দুপুরেই মরতে মরতে ছাদে উঠছিলেন। সিঁড়ির দরজার ভেতর থেকে ছিটকিনি দেওয়া থাকে, সেটা খটাং করে খুলে ফেলে যেই না দরজাটা হাট করেছেন, স্পষ্ট দেখতে পেলেন চোখের সামনে থেকে কে যেন একজন ফস করে সরে গেল। নিহারকণা এমন ভীতু নন যে ভূত ভাববেন, অতএব ফট করে ছাদের সামনের আলোর সুইচটা অন করে দিয়ে চেঁচিয়ে উঠলেন, কে রে, কে ওখানে? ওখানে যে সে অবশ্য সরে এসে বলে উঠল, আমি। নিহারকণার তাই পরিত্রাহী চিৎকার করে উঠলেন, চোর, চোর। অতএব আশেপাশে বাতায়ন খুলে যায় ঘরে ঘরে, ঘুম ভাঙা আঁখি ফুটে থরে থরে। আর এদিকে বাড়ি সবাই হন্তদন্ত হয়ে ছাদে উঠে এসেছে, প্রত্যেকের হাতেই কিছু না কিছু হাতিয়ার। কর্তার ছেলের বৌমার এবং ভৃত্য সন্তোষের। বেচারি চোরটার আর পালাবার উপায় রইল না, হাতে হাতে ধরা পড়ল। বছর 12-13 একটা কাঁদা খোঁচা চেহারার হ্যাংলা মার্কা ছেলে, পরনে একটা সুতো ঝুলে পড়া হাফ প্যান্ট আর গায়ে একটা পিচ্ছেরা গেঞ্জি। সন্তোষ তার হাত ধরে হিড়হিড় করে টেনে এনে আলোর মুখোমুখি দাঁড় করালো। আর সেই সময় সকলেরই মনে হলো মুখটা যেন চেনা চেনা লাগছে। কে তুই? ছেলেটা ঘাড় গুঁজে সন্তোষের বজ্রমুষ্টি থেকে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করতে করতে বলল, কেউ না। কেউ না? বেটা পাজি শয়তান, বল কে? বলানো অবশ্য গেল না, তবে নিহারকণার তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টি প্রশ্নের উত্তরটা আবিষ্কার করে ফেলল। নিহারকণার চাঁচা ছোলা গলার প্রশ্নটা রাতের আকাশকে বিদীর্ণ করে ঠিকরে উঠল, তুই পারুলের ছেলে কানাই না? ছেলেটা ঘাড় গুঁজে থেকেই এবং হাত ছাড়াবার চেষ্টা করতে করতে কিছুক্ষণ পরিচয়টা অস্বীকার করার চেষ্টা করল। পারুলকে তা কোশ্চিন কালেও জানে না বলল, তারপরই হঠাৎ কেঁদে ফেলে গর্জন করে উঠল, হাতটা ভেঙে দেবে নাকি? ছেড়ে দাও বলছি। সত্যব্রত বললেন, ছেড়ে দাও সন্তোষ, ওই পাকাটির মতো তো হাড় ভেঙেও যেতে পারে। সন্তোষকে অতএব ছাড়তেই হলো। ছেলেটা হাতটায় ফু দিয়ে বলে উঠল, এমন মোচড় দেবে যেন ইস্কুরূপের প্যাঁচ মারছে, আঙুল না সারাশি। না, এ ছেলে পারুলের ছেলে কানায় না হয়ে যায়ই না, কথার ভঙ্গি সঠিক চিনিয়ে দিয়েছে। পারুল একদা এ সংসারে বাসন মাজনি ছিল। কানাই নামের বছর 2.5-3 ছেলেটাকে নিয়ে কাজ করতে আসতো এবং ছেলেটার হাতে ধরিয়ে দেওয়া বাসি রুটি অথবা শুকনো পাউরুটির টুকরোটা শেষ হওয়া মাত্রই এমন চেঁচাতে শুরু করত যে সত্যব্রতর হাতের খবরের কাগজ নামিয়ে রেখে বিপন্ন গলায় বলতেন, ওরে বাবা, এ কানাই না সানাই, তো ওকে কিছু দাও না। নিহারকণা রেগে বলতেন, আশা মাত্রই দেওয়া হয়েছে।
তবু আবার দিতেন 4টি মুড়ি মুড়কি কি 2খানা মিয়ানো বিস্কুট। না দিয়ে উপায় কি? ছেলের চেঁচানি জ্বালায় যদি কাজ অসমাপ্ত রেখে চলে যেতে বাধ্য হয় পারুল। ভারী পেয়ারের লোক ছিল পারুল নিহারকণার। যেমন পরিষ্কার কাজ, তেমনি নম্র ব্যবহার। যত বেশি কাজেই পড়ুক, কখনো বেজার হতে জানত না। নিহারকণা বলতেন, তার ছেলেটা আরেকটু বড় হলে স্কুলে ভর্তি করে দেব পারুল, চেঁচানি কমবে। তা বড় হয়ে চেঁচানি ক্রমশ কমেছিল। তবে স্কুলে ভর্তি করে নয়, স্কুলের নামে কানাই শত হস্ত দূর। সেই ভয়ঙ্করের হাত এড়াতে কানাই গেরস্থর কাজ করতে বসত টেনে টেনে। ইহ, দাদুর জুতো জোড়া কি ধুলো দুষ্কৃন্তি, বাড়িতে কি একখানা বুরুষও নাই? খুঁজে পেতে বুরুষ এনে ঝাড়তে বসত। ইস, খবরের কাগজগুলো সিঁড়িতে ডাই করে কে যে রাখে, দেখতে বিচ্ছিরি লাগে না? বসে বসে চোস্ত করে কাগজগুলো পাট করে থাক দিয়ে সাজিয়ে রাখত সিঁড়ির জানালায়। চটজলদি কাজও করত। ওরে বাস, এখানে জল ফেলে ঢেউকে দিয়েছে কে? মানুষের আচার খেতে খুব মজা হবে কেমন? কোথা থেকে একটু ন্যাতার টুকরো জোগাড় করে মুছতে বসত। তো এই ছেলেকে কে স্কুলে পাঠাতে যাবে? ক্রমেই বালক ভৃত্যের পোস্টটা প্রায় পেয়ে যাচ্ছিল। তখনও এ সংসারে সন্তোষের আবির্ভাব ঘটেনি। আবির্ভাব হয়নি বৌমারও। বড় আরামে দিন যাচ্ছিল নিহারকণার। কিন্তু এমনই কপালের ফের নিহারকণার, ভরন্ত বয়সে জলজ্যান্ত পারুলটা কিনা একদিনের ভেদবমি হয়ে মরে গেল। নিহারকণা কপালে করাঘাত করে লোকের কাছে আক্ষেপ করতে লাগলেন। বাসন মাজুনি, কাপড় কাচুনি কাজের লোকেরা ছেড়েই যায় জানি, মরে যায় এমন শুনেছ কখনো? মনে মনে ভাবতুম, এবার ওর মাইনেটা একটু বাড়িয়ে দেব। তা বেচারি পারুল তার স্নেহময়ী মণিবাণীর মনের এই শুভ বাসনাটির খবর না জেনেই চলে গেল। নিহারকণার চোখে সর্ষে ফুলের ক্ষেত। কানাইয়ের মা মরায় পিষে এসে নিয়ে গেল। তখন কানাইয়ের বছর 7 বয়স। এতদিন পরে সেই কানাই কাঠগড়ায় দাঁড়িয়ে প্রবল জেরার মুখে। চোর হয়ে উঠেছিস পাজি, আর এই বাড়িতে চোর করতে ঢুকছিস? নেমক হারাম পাজি কোথাকার! চুরি করার জন্য আর কোনো বাড়ি পাসনি? এ বাড়িতেই তো ঢুকতে হলো। পাজিটাকে জোর গলার প্রতিবাদ কখনো সে চুরি করতে ঢোকেনি। শুধু কি, শুধু বল বল শয়তান, শুধু কি? ওরা বলল তুই এ বাড়ির সন্ধান সুলুক জানিস, কোনো প্রেকারে বাড়ির মধ্যে ঢুকে পড়ে দোরটা খুলে দে, তাহলে 5টা টাকা পাবি। খুব শিক্ষে হয়েছে, টাকা তো জুটবে কাঁচকলা, লাভের মধ্যে হাতখানাই গেল। এহেন বাক্যবলির পর ছোঁড়াটা যে চড়ছাপড় গাঁটটা খাবে না এমন তো হতে পারে না, বিশেষত যেখানে দেবু এবং সন্তোষ উপস্থিত। বেশ মোক্ষম মোক্ষম থাপ্পড়ি পড়েছে এবং তার সঙ্গে পুলিশে দেবার শাসানি। প্রহারের বহর দেখিয়ে সত্যব্রত না বলে পারেননি, এখানেই যদি হতভাবাকে ফিনিশ করা হয় দেবু, তো কাকে আর পুলিশে দেবে? আইন নিজের হাতে তুলে নেওয়াও একটা অপরাধ, জানো তো। পুলিশ যদি ওর গায়ে মারের দাগ দেখে, হয়তো আমাদেরও ধরে চালান করে দিতে পারে। পুলিশের ভয়ে না হোক, বাবার প্রতিবাদে বিরক্ত হয়েই প্রহারটা ছেড়ে দিয়েছিল দেবু, অগত্যা সন্তোষ। এবং তখনই নিহারকণা নির্দেশ দিয়েছিলেন, নেমক হারামটাকে এখন সিঁড়ির নিচে কয়লার ঘরে তালা বন্ধ করে রেখে দে দেবু, সকালে পুলিশে দিয়ে আসবি। তখনও পাপিষ্ঠ কানাই সহত যে প্রতিবাদ করে উঠেছিল, পুলিশে কেন? আমি তোমার কিছু চুরি করেছি? এ সময় সত্যব্রত বলে উঠেছিলেন, চুরি না করেছিস, চুরি সাহায্য করেছিস কিনা দরজা খুলে দেওয়ার মানে কি জানিস না? মানে ছি ছি, 5টা মাত্র টাকার লোভে তুই! কানাইয়ের তেজের আগুনে জল পড়ে গিয়েছিল, আর সেই জলের কয়েক ফোঁটা তার চোখ দিয়ে ঝরে পড়ছিল। 5টা মাত্র টাকা,
আহা, 3 দিন পেটে দানা না পড়লে বুঝতে ঠেলা। নিহারকণা কড়া গলায় বলছিলেন, দেখছো আস্পদ্দা, বলি পেটে 3 দিন দানা পড়ে নাই বা কেন? তোর বাপটাও মরেছে নাকি রে? তা এক প্রকার মরেইছে। কোথা থেকে একখান খান্ডার মেয়েকে নিয়ে এসে সংসারে পিতিষ্ঠে করেছে। নিজেরই হাড়ির হাল, তো আগের পক্ষের ছেলে। ও, কথার জাহাজ। বলি বয়স তো হয়েছে, কাজকর্ম করিস না কেন কিছু? কানাই অবজ্ঞা করে বলেছিল, ওহ, কাজ, দেশ শুদ্ধ সবাই আমার জন্য কাজ নিয়ে বসে আছে। দাও না একখান কাজ জুইটে, দেখি কত বাহাদুর। এই বাচালতা আর যার হোক, নিহারকণার বৌমার সহ্য হয় না। সেই জটলাকে উদ্দেশ্য করে অথবা আত্মগতভাবেই বলে ওঠে, সারা রাত ধরেই এই মুক্তাঙ্গন নাটক চলবে নাকি? আমার আর ধৈর্য নেই বাবা, শুতে যাচ্ছি, বলে হাই তুলে নেমে যায়। পরক্ষণেই নাটকে জবনিকা পড়ে যায়। দেবু সন্তোষের সাহায্যে তড়িঘড়ি ছেলেটাকে সিঁড়ির তলার সেই ঘরটায় ঢুকিয়ে দিয়ে তালাবদ্ধ করে দিয়ে আসে। যে ঘরটায় একদা কয়লা ঢালা থাকতো বলে এখানে কয়লার ঘর নামেই পরিচিত। ঘরটায় এখন কি আছে? কি নেই? কয়লা বাদে সবই আছে, অর্থাৎ সংসারের যাবতীয় ফালতু মাল, যেসব জিনিস কোনো কালেও কাজে লাগবে না, অথচ কোনো কালেও প্রাণ ভরে ফেলাও হবে না। তবে ঘরটায় সব থেকে যেটা বেশি আছে সে হচ্ছে আরশোলা। সত্যব্রত একবার ক্ষীণ স্বরে বলেছিলেন, আরশোলায় রাতারাতি সাবার করে ফেলবে না তো ছেলেটাকে? দেবব্রত বলেছিল, তবে না হয় আপনার ঘরেই নিয়ে গিয়ে শুতে দিন। বেহায়া সত্যব্রত এরপরও নিহারকণার কাছে আর্জি করেছিলেন, 3 দিন খায়নি না কি বলছিল, ঘরে কিছু নেইটেই। নিহারকণা ভস্য করা দৃষ্টিতে তাকিয়ে বলেছিলেন, কি, ওকে এখন পিঁড়ি পেতে বসিয়ে খাওয়াতে হবে? বলিহারি যাই, 3 দিন খাইনি সে কথা বিশ্বাস করলে তুমি? খলের ছলের অভাব আছে। এই হচ্ছে গতরাত্রির ইতিহাস। আর সকালের ইতিহাস এই, সত্যব্রত তার পুত্রের কাছে ইচ্ছা প্রকাশ করেছেন কানাইকে থানা পুলিশ না করে পূর্বকালের মতন ফাই ফরমাসের কাজেই লাগিয়ে দেয়া হোক। দেখা যাক কি হয়। দেবব্রতর চড়া গলার নিরীহ উক্তি, কি দেখবেন? কোনো একদিন ওর সেই গ্যাংকে ডেকে এনে বাড়ির সূত্র খতম করে দিল কিনা তাই দেখবেন। আর সন্তোষ ঝেড়ে জবাব দিল, ওটাকে রাখলে আমায় ছাড়তে হবে দাদাবাবু, শেষে ওর অপকর্মে চোরের দায়ে পড়ে মরবো আমি। তথাপি হায়াবিহীন সত্যব্রত বলে উঠেছেন, মানুষের প্রতি বিশ্বাস রাখতে চেষ্টা করো দেবু। জগতে সবাই সত্যিই অসৎ নয়, পরিবেশের চাপেই হয়তো। আরো বলেছেন, আমি বলছি ছেলেটা জাত অপরাধী নয়, ওকে একটা চান্স দিয়ে দেখাই যাক না, হয়তো একটা জীবন শুধরে উদ্ধার হয়ে যেতে পারে। নিহারকণা অবশ্য এই কথা পাগলের প্রলাপ বলেই উড়িয়ে দিলেন, কিন্তু দেবু ঘোষণা করে গেল, বাড়ির কর্তার হুকুম না পেলে তার দ্বারা কিছু সম্ভব নয়। কিন্তু কেউ ভাবেনি এহেন মোক্ষম সময়ে সত্যব্রত এমন একটা দুঃসাহসিক কথা বলে বসবেন। কিন্তু বসলেন, একটু হেসে বললেন, বাড়ির কর্তা, এই বদনামের দায়ভারটা যখন বইতেই হচ্ছে, তখন একবার না হয় সেই ভারের কিছুটা উসুল হোক। অর্থাৎ তার মানে কানাই এ বাড়িতেই থাকুক। ও, কিন্তু এরপর যদি যদি তেমন কোনো ঝামেলায় পড়তে হয় তোমাদের, তো চোরগুন্ডার সহায়ক বলে আমাকে ওর সঙ্গে থানায় চালান দিও। নিহারকণা অনুভব করলেন হঠাৎ ইস্পাতের দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়তে হয়েছে তাকে। অতএব আর কিছু করার নেই, একমাত্র দরপহারের কাছে আপ্রাণ প্রার্থনা করা ছাড়া। কানাই রয়ে গেল। তাকে পড়বার জন্য জোগাড়যন্ত্র করে কিছু দিতেও হলো এবং সকলের আগে তাকে পেট ভরে চা পাউরুটি খাওয়ানো হলো।
হাড় গিলে মুখটায় পরিতৃপ্তির ছাপটা এলো দেখবার মতো। পরাজিতা নিহারকণা দর্পহারীকে কাতর প্রার্থনা জানালেও সন্তেশকে নির্দেশ দিলেন, তুই একটু চোখে চোখে রাখবি। সন্তোষ উদাসীন গলায় বলল, আমি আর কি চোখে রাখবো, যা দেখছি ও তো বাবুর চোখের মনে হয়ে উঠবে, যা কানাই কানাই রব চলছে। আর বললে বিশ্বাস হবে না, কানাই রীতিমতো অভিযোগের ভঙ্গিতে বলল, আমার খাবার সেই কলাই থালাটা নাই, ফেলে দেছ? কি কামড়াতে ছিল সেটা তোমায় দিম্মা? না, এখন আবার অন্য থালা খুঁজে মরো। একখান ফাটা চটা কলাই থালা ওই তোমার কয়লার ঘরের মধ্যে রাখলেই হতো, শুধু শুধু কাজ বাড়া। এই হচ্ছে কানাইয়ের বাকভঙ্গি। সত্যব্রত নামের এক আত্মস্থ প্রৌঢ় ব্যক্তি কি ওর এই বেপরোয়া বাকভঙ্গিতেই আকৃষ্ট হয়ে মরছেন, নাকি এ তার একটা পরীক্ষা নিরীক্ষার উপাদান? তবু তাই বলে এত তাড়াতাড়ি পরীক্ষায় নেমে পড়াটা কি বেশি দুঃসাহস নয়? এখন তো নিহারকণা তার দর্পহারীর ক্যাপাসিটি দেখে উল্লসিত হচ্ছেন। ছেলে বউ আড়ালে হাসাহাসি করছে এবং সন্তোষ নামক পাজি ছেলেটা সামনেই দাঁত বের করে বলছে, কচি শশা খেতে এখন আপনাকে অনেক অপেক্ষা করতে হবে মেসোমশাই। আপনার সাধের নাতি গ্যারামে গিয়ে শশা গাছ লাগাবে, জল সেঁচবে, গাছ বাড়িয়ে মাচা বাঁধবে, তারপর গিয়ে কচি কচি শশা এনে আপনাকে খাওয়াবে। হ্যাঁ, ব্যাপারটা ওই কচি শশা নিয়েই। 3-4টে দিন না যেতে যেতেই সত্যব্রত কানাইকে ডেকে জিজ্ঞেস করেছিলেন, শশা চিনিস কানাই? কচি কি পাকা বুঝতে পারিস? ও মা, শোনো কথা, চিনব না আবার কেন? ফুলকচি হলে দুধে রং নখ ফোটালেই বেঁধে যাবে, আর বুড়ো পাকা হলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝেছি চিনিস। তো যাদবপুর বাজারটা চিনিস তো? শোনো কথা, ওইখানেই বলে বলতে গেলে জম্মকম্ম। বেশ, দেরি করবি না তো? মোটে না, যাব আর আসব। দাও, টাকা দাও। সত্যব্রত ওর উৎফুল্ল মুখের দিকে একবার তাকিয়ে দেখে একখানা 20 টাকার নোট এগিয়ে দিয়েছিলেন। কানাই একটু থমকে বলেছিল, উরি বাস, এ যে অনেক টাকা, এত শশা কে খাবে দাদু? দূর বোকা, সব টাকারই আনবি নাকি? 5 টাকার আনবি। তো হিসেব মিলিয়ে বাকি টাকাটা ফেরত আনতে পারবি তো? কেন পারবো নি? শশা কিনে নিয়ে অগ্রে বাঁ হাতে 15টা টাকা দোকানের কাছ থেকে নিয়ে তবে ডান হাতে এই নোটটা ধরে নেব। দেখিস, দোকানি তোকে ছেলে মানুষ পেয়ে আবার ঠকাবে না তো? ইস, ঠকালেই হলো আর কি। ছুটে বেরিয়ে যাচ্ছিল, আবার ঘুরে দাঁড়ালো। দাদু, একটা শক্ত দেখে ঠোঙা দিতে পারবে? দোকানিরা যা বিচ্ছিরি ঠোঙা দেয়, মাঝপথে হয়তো ছিঁড়ে সইরে যাবে। সত্যব্রত বলেছিলেন, সেরে ছেড়ে ঠোঙা আবার কোথায় পাবো আমি? তারপরই সদ্য আসা একখানা বিদেশি ম্যাগাজিনের মোটা ব্রাউন খামটা খুলে কানাইয়ের হাতে দিয়ে দিয়েছিলেন। পরক্ষণেই কানাই হাওয়া। বলা বাহুল্য, এই নাটকীয় দৃশ্যটি নিহারকণার অগোচরে থাকেনি। ওত পেতেই বসেছিলেন তিনি। ছেলেটা ছুটে বেরিয়ে যাবার পর খুব শান্ত গলায় বললেন, হঠাৎ কচি শশা খাবার এত ইচ্ছে হলো যে? সত্যব্রত হেসে বললেন, এমনি মনে হলো শশা দিয়ে মুড়ি খেলে মন্দ হয় না, তাই 5 টাকার শশা। আহা, আমি কি আর একা খাবো? সবাই খাবো। 5 টাকায় অনেক হবে নাকি? নিহারকণা অগ্রাহ্যের গলায় বলেছিলেন, সবাই খেলে এমন কিছু না। তা সন্তোষে তো আনতে পারতো নাকি? পারবে না কেন? ভাবলাম ছেলেটাকে একটু তালিম দেওয়াও তো দরকার। হুম, তা 5 টাকার নোট ছিল না বুঝি? হাতের কাছে ছিল না। সত্যব্রতর বুকটা যে একটু দমে যায়নি তা বলা যায় না।
ছেলেটা যেরকম তীর বেগে ছুটে বেরিয়ে গেল, ব্যাস, গেল তো গেলই। সকাল গেল, বিকেল গেল, রাত গেল, না শশা না কানাই। এর মধ্যে সন্তোষ বার 2-3 যাদবপুর বাজারের পুরো তল্লাটটা ঘুরে এসেছে এবং আহ্লাদে ভাসতে ভাসতে বুড়ো আঙুল নাড়াতে নাড়াতে বলেছে, কানাই বাবুর টিকিটিও দেখলুম না মাসিমা। এই 1.5 দিন ধরে সত্যব্রত এখন সংসারের একটা হাসির খোরাক হয়ে হয়েছেন। কিন্তু সেসব গায়ে মাখছেন না সত্যব্রত, শুধু ভাবছেন এতটা হার হলো তার, একটি নিশ্চিন্ত বিশ্বাসের এমন শোচনীয় অপমৃত্যু ঘটল। তবে মানতেই হবে, মস্ত একটা ভুলই করেছিলেন সত্যব্রত। আশ্চর্য, সামান্য 20টা টাকার লোভে একটা নিরাপদ আশ্রয়, একটা নিশ্চিন্ত অন্যের আশ্বাস, সব চুলোয় গেল। এদের মূর্খ বলা হবে না, আসলে এদের কি বলা হবে? মূর্খ বলা হবে, না অপরাধী বলতে হবে, নাকি এরাই জাত অপরাধী? সত্যব্রত বড় বেশি মুষড়ে পড়া ভাব দেখে দেবুও আর বিদ্রুপ স্বর্ণরজিন্ত মুখে বাবাকে জ্ঞান দিতে আসতে কুণ্ঠিত হচ্ছে। শুধু নিহার কণা এক একবার বলে উঠছেন, আখের বুঝলি না রে মুখ পোড়া, 20 টাকায় তোর কদিন চলবে? রামরাজত্ব করে খাচ্ছিলি, নাতের আদরে থাকছিলি। কানাই কাহিনী এইখানেই সমাপ্ত হতে পারত। নতুনও কিছু না, এমন তো কতই হয়। কিন্তু জেদ টানল সেই ব্রাউন পেপারের মোটা খামটা। একেই হয়তো বলে দৈবচক্র। না হলে গাড়ি চাপা পড়া রোগা হ্যাংলা ছেলেটাকে রাস্তার যে লোকেরা কর্তব্য পরায়ণ হয়ে হাসপাতালে ভর্তি করে দিয়ে গিয়েছিল, তারা এত কর্তব্য পরায়ণ হলো যে ছেলেটার বুকে আঁকড়ানো ঠোঙাটা থেকে ছড়িয়ে পড়া 4টি ধুলোমাখা শশাকে কুড়িয়ে তুলে আবার ঠোঙায় ভরে সেটাকেও হাসপাতালে জমা দিয়ে রেখে গেল। আবার হাসপাতাল কর্তৃপক্ষেরও মতো এত এনার্জি হলো যে সেই খামটা থেকে নাম ঠিকানা পেয়ে সত্যব্রত সেন নামের লোকটাকে জানিয়ে দিলেন, দেখতে চান তো চটপট চলে আসুন, আর বেশিক্ষণ নয়। এই সবই দৈবক্রম নয় তো? বেশিক্ষণ না হলেও ছিল কিছুক্ষণ। সত্যব্রত কাতরভাবে বললেন, যাদবপুর বাজারে না গিয়ে ঢাকুরিয়া এলি কেন রে কানাই? কানাই কষ্টে উত্তর দিল, ওখানে যে তেমন কচি শশা ছিল না দাদু, তো একটা লরি পাজি। সত্যব্রত কি নিজের মাথায় নিজে কিল মেরে একটা নাটকের দৃশ্যের অবতারণা করবেন? তা তো সম্ভব নয়। তাই শুধু স্তব্ধ হয়ে বসে থাকেন ওই মৃত্যুমলিন মুখটার দিকে তাকিয়ে। নিঃশ্বাসটা পড়ছে এখনো, আর বেশিক্ষণ পড়বে না। বেদনায় বিদীর্ণ হচ্ছিলেন সত্যব্রত, তার মুখের রেখায় যেন একটি প্রশান্তির আলো। এই আলো বুঝি কৃতজ্ঞতার। ছেলেটার কাছেই হয়তো কৃতজ্ঞ হচ্ছিলেন সত্যব্রত, যে নিজে মরে সত্যব্রত নামের মানুষটাকে বাঁচিয়ে দিয়ে গেল। পৃথিবীর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলা সত্যব্রত আর কোথায় আশ্রয় পেতেন? হয়তো পেতেন না আশ্রয়। দিনে দিনে শুধু ক্রুদ্ধ, রুক্ষ আর তিক্ত হয়ে থাকতেন। এতক্ষণ পড়ছিলাম আশাপূর্ণা দেবীর লেখা ত্রাণকর্তা। আশা করি সঙ্গেই ছিলেন সবাই। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে।